সেটা হচ্ছে যেটা রাজনৈতিক মহলের কাছে খবর এবং বিজেপি সূত্রে আমরা একটা খবর পাচ্ছি রিঙ্কুদি, সেটা হচ্ছে যে আপনি বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এটা নিয়ে প্রথমে আপনার একটা প্রতিক্রিয়া চাইবো, কি বলবেন? নমস্কার, আমি বলবো যে আমি তো ভারতীয় জনতা পার্টিটা তো অনেক বছর ধরেই করছি, তো আমার কি এতটুকু অধিকার নেই যে আমি আমার ইচ্ছে প্রকাশ করব আমার দলের কাছে? এই তো প্রথম আমি একটা ইচ্ছে প্রকাশ করলাম, সবাই করছে। আচ্ছা, আর ইচ্ছে প্রকাশ করলেই যে সবকিছু শর্ট আউট হয়ে যাবে সেটা তো বলা যায় না। অনেক রকম প্রসিডিউরস আছে, সেখানে শর্টলিস্ট হবে, অনেক রকম অ্যানালাইসিস হবে, তারপরে কার্ড লাখ এবার করবে, তারপরে ব্যাকএন্ডে সবার সবকিছু জাজ করা হবে, তার সামাজিক পরিচয় কি আছে, এই সমস্ত অনেক বিচার্য বিষয় আছে। শুধু অ্যাপ্লিকেশন দিলেই তো হয়ে গেল না, ব্যাকগ্রাউন্ডে তার পরিচয়, কি ধরনের কাজের সাথে সে যুক্ত আছে, সামাজিক ভাবে কতটা সে উপযুক্ত কিনা, অনেক কিছু ম্যাটার করে। সেটা হচ্ছে আগে আপনাকে আমরা 2021-এর আগে আমরা দেখেছি আপনাকে সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে আমরা দেখেছি, কিন্তু ইদানিং কালে আপনাকে সেইভাবে অতটা কোনো সভা সমিতি বা কোনো মিটিং মিছিলে দেখা যায়নি, সেইভাবে দেখা যায়। কারণটা হচ্ছে আমার সত্যি কথা বলতে কি, আমার বিয়েটা করার পর থেকেই, মানে বিয়েটা হবে এটা অনেকে জানতে পেরে গেছিল, আগে থেকেই আমাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমার রাজনীতিতে না আমার বিয়েটা একটা বড় বাধা হয়ে আসছে, আমি যা বুঝতে পারছি। কারণ মহিলা মোর্চাতে যেটা জানাজানি হওয়ার পরে 35টা ইনচার্জে দিল্লি যাওয়ার টিকিট হয়ে গেল, আমরা দুটো মেয়ে আমাদেরকে জানতেই দেওয়া হলো না, কোনো মিটিং এ খবরও দেয়নি, পৌঁছে গেছি সেখানে জানছি যে 35টা মেয়ে কোথাকার সব ইনচার্জরা তারা দিতে পারলো, আমরা একটা মথুরাপুরের ইনচার্জ আর আমি দক্ষিণ কলকাতার ইনচার্জ, আমাদের তো বলাই হলো না। তখন থেকে আমি বুঝেছিলাম যে আমার বিয়ের বিষয়টা, কারণ তার আগে বাংলা হান্টে জানুয়ারিতে বেরিয়ে গেছিল বিষয়টা, মার্চে ছিল প্রবাবলি, ওটা ফেব্রুয়ারি মার্চের দিকে লাস্ট ইয়ার। তো ওই কারণে জানি না, তো এর জন্য আমাকে তো আমার জায়গাটা ছিনিয়ে নিতেই হবে, কারণ আমার তো বিয়েটা হয়েছে 8 মাস, তার আগে তো আমার একটা রাজনৈতিক যাত্রা আমার 13 বছরের ছিল। সেটা তো আমরা একটা জিনিস জানতে পারছি যে আপনি একটা রাজ্য দপ্তরে আপনি একটা সিভি জমা দিয়েছেন, এবং আমরা এটাই জানতে চাইছি যে তাহলে কোন বিধানসভা কেন্দ্রে আপনি ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন? আমি প্রথমে দুটোই দিয়েছিলাম, তারপরে আমাকে কেউ বললো যে না, ওটাকে মেইল করলে ওটাকে 3টে মেনশন করা যেতে পারে, সবাই অ্যাভারেজে 3টে করে দিচ্ছে। আর 3টে লোকেশনের মধ্যে একটা আমার জঙ্গলমহলের বোমা হওয়ার কারণবশত একটা মিদনাপুর দিয়েছি, দেন কারণ ওটা 29-এর জন্য ওটা ভালো, মানে ওটা হিন্দু মেজরিটি এরিয়া আছে, ওখান থেকে এমপি সম্ভাবনাও আছে 29-এ, আর ওটা আমার শ্বশুর বাড়ি এরিয়া প্লাস যাই হোক, তো ওটাকে প্রেফারেন্স নাম্বার 1 দিয়েছি, আর প্রেফারেন্স নাম্বার 2 দিয়েছি দিশপুর, যেখানে আমার নেটিভ টাউন, আমার অরিজিন যুক্ত, আর থার্ড দিয়েছি নিউ টাউন বিধানসভা। নিউ টাউন বিধানসভায় একটু মানে এম ভোটার আছে, এটা চ্যালেঞ্জে ঠিক, কিন্তু তাও আমি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে আমি প্রকাশ করেছি যে আমি যতটা তাও আমি এম ভোটারকে আনতে পারবো, কনভার্ট করতে পারবো, অতটা অন্য ক্যান্ডিডেট হতে পারবে না, বিকজ আমি লাস্ট 13 ইয়ার্স ধরে আমি এখানকার মন্ডলে নিউ টাউন বিধানসভাতে লাস্ট 21-এ আমি নিউ টাউন বিধানসভার আমি ইলেকশন কমিটিতেও ছিলাম। এখানকার সবাই জানে, এরা আমাকে প্রফেশনালিও আমাকে জানে, সামাজিক ভাবেও জানে, কারণ আমি সামাজিক কাজের সাথে রাজনৈতিক কাজের সাথে আমি যুক্ত ছিলাম। আমাদের সারাউন্ডিং এরিয়া না প্রচুর এমরা আছে, মুসলিম ভোটার্স আছে, তাদের কাছে আমার খুব ভালো ইমপ্রেশন, যদিও বা তারা রাজনৈতিক ভাবে অন্য দল করে, কিন্তু আমাদের সবাই খুব রেসপেক্ট করে, একটা ভালো আমি ইমেজ বানিয়ে নিয়েছি। আর তাহলে আমরা এটা বলতে পারি যে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি 3টে আসনকে চুজ করলেন, মেদিনীপুর, দিশপুর এবং রাজারহাট। ফাইট দিতে চাই এবং জিততে চাই। আমি সো কল্ড যে অন্যদের মতন একটা নিয়ে নিলাম টিকিট, দাঁড়িয়ে গেলাম, ওরকম চাই না। আমি জেতার জন্য আমি চ্যালেঞ্জ নিতে চাই, আমি জিততে চাই, তার জন্য আমি দুটো আমি মিদনাপুর আর দিশপুর দিয়েছি, ঠিক আছে, আর নিউ টাউনটাকে আমি 3rd নম্বরে দিয়েছি।
দেখুন, আশা করা যায় 2026-এর বিধানসভা নির্বাচনে হয়তো দিলীপ দাকেও দল কোনো একটা আসনে প্রার্থী দেবে। এই মুহূর্তে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে, বঙ্গ বিজেপিতে অত্যন্ত সক্রিয়। তাহলে কি মনে করছেন, যদি শেষ পর্যন্ত দল আপনাকে কোনো আসনে নির্বাচিত করেন, আপনাকে যদি দল টিকিট দেয়, তাহলে আপনি কি দিলীপ ঘোষকে আপনার বিধানসভা কেন্দ্রে প্রচারে আমন্ত্রণ জানাবেন? দেখুন, এটা তো মানে এখনো অনেক দূরের কথা, ঠিক আছে না? কারণ আমাদের উচ্চ নেতৃত্বরা কি সিদ্ধান্ত নেবেন না নেবেন আমাকে নিয়ে সেটা আমি জানি না। আগে তারা যদি কোনো রকম এরকম কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে আমাকে অ্যালাউ করবেন, আমার 8 মাস ব্যতি রেখে আমার 13 বছরের জার্নিটাকে তারা যদি অ্যানালাইসিস করেন, মার্কেট থেকে তারা খবর নেন, গ্রাউন্ড লেভেল থেকে, তো তখন যদি তারা সিদ্ধান্ত উপনীত হন তখন নিশ্চয়ই করবেন। উনি তো কত কাউকে পলিটিক্যাল সুযোগ সুবিধা দিয়েছে, অনেক অনেক জেলা সভাপতি থেকে শুরু করে অনেক উনি সাপোর্ট করেছেন, অনেককে সুযোগ করে দিয়েছেন। আর আমার জন্য তো ওনার এক্সট্রা কোনো কিছু করতে হবে না, আর আমি চাইও না। কারণ আমি 48-47 বছর বয়স অব্দি আমার কোনো সাপোর্ট লাগেনি। আমি আমার নিজের রাজনৈতিক পরিচয় বলুন, আমার পেশাগত পরিচয় বলুন, আমার সামাজিক পরিচয় বলুন, কোনো দাদার সাপোর্ট লাগেনি। আমি নিজেই নিজের অস্তিত্বটাকে ধরে রাখতে পেরেছি জনসক্ষমে, সম্মানের সাথে। আর এখন বিয়ে হয়েছে, যদি ওনাকে জিজ্ঞেস করেন, উনি যদি আমাকে সাপোর্ট করেন, তারপরে দল যদি ভাবেন, সেই ওনার মিসেস হিসেবেই আমাকে ভাবতে হবে তার কোনো মানে নেই। আমাকে যদি আলাদা বিজেপি পুরনো কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে আমাকে কনসিডার করেন আমার উচ্চ নেতৃত্ব, তাহলে আমি আপ্লুত হব। আর তখন দাদা নিশ্চয়ই আসবেন। কতবার প্রচারে উনি গেছেন, এমনও হয়েছে কোনো ক্যান্ডিডেট সে তার নিজের এরিয়াতে ঢুকতে পারেননি, কিন্তু সে তার ওয়াইফকে সঙ্গে নিয়ে সেখানে এমপি সিটও ক্যাম্পেইন করে জিতিয়ে দিয়েছেন। একেবারে তাই। শেষ প্রশ্ন আপনাকে এটাই, আপনি যেভাবে রাজ্য বিজেপির দপ্তরে বা রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করলেন, এখান থেকে আমরা এটা কি বলতে পারি যে রিঙ্কুদিকে ফের সক্রিয় রাজনীতিতে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো? সক্রিয়, আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ খুব নীতিনিষ্ঠার সাথে করি, ঠিক আছে, করে এসেছি। সবেতেই আমি কোনো কিছুতে মানে আমার ডিকশনারিতে নো বলে কিছু নেই। আর কখনো ম্যানিপুলেশন করা, হ্যাঁ, চালাকি করা, এইসব জিনিস কখনো করি। আমি আমার কাজটাকেই শুধু করে গেছি, দায়ে বায়ে কখনো দেখিনি। কারণ আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, তাই আমি কখনো কারো রেফারেন্স রেকমেন্ডেশন নিইনি। তো এখন আমার মনে হচ্ছে আমার বিয়ে হওয়ার জন্য আমার 13 বছরের জার্নিটা কেন নষ্ট হয়ে যাবে। কেউ কোনো কিছু এমনি এমনি দেয় না, তাহলে আমাকে পঞ্চায়েতেই আমাকে টিকিট দিত। আমি ইচ্ছা প্রকাশ করিনি, আমি ভেবেছি নিশ্চয়ই আমাকে তারা কেউ না কেউ ভাববে এবং আমাকে বলবে যে আপনি ক্যান্ডিডেট হন, তো করেনি। এখন আমার মনে হচ্ছে যে না, কে যে যাই সমালোচনা করুক না কেন, যে যাই বলুক না কেন, আমার একটা এত বছরের জার্নি আছে। আমি আমার ছেলেকে ডিপ্রাইভ করে, আমি আমার বিজনেসকে ডিপ্রাইভ করে আমি অনেক সময় দিয়েছি। নিজের পকেটের পয়সা খরচা করে এলাকার লোক বলে দেবে, আমি বললে তো ভাববেন আমি বাড়িয়ে বলছি, সেটা খোঁজ নিতে পারেন। তো কেন সেটাকে আমি মানে হতে দেবো? আমার কাছে তো রিটার্ন তো চাই না। আর আমাদের মতো ভালো মানুষটা না আসলে পরে কি করে পরিবর্তন হবে? আজকে আমার ছেলে মারা গেছে, একটা দুর্ঘটনা ছিল, তার মানে তো আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। আমার তো আরো 10.5 কোটি জনসংখ্যা আছে আমাদের রাজ্যে, ঠিক আছে, সে যাই হোক, এখন এসআইআর এর ফলে অনেকটাই ডিডাক্ট হয়ে যাবে, কিন্তু তাও আমাদের প্রত্যেকেরই দায়িত্ব দায়বদ্ধতা আছে আমাদের রাজ্যের প্রতি। আমাকে যে যতই করার চেষ্টা করুক না কেন, যে আমি ওনার ওয়াইফ বলে রাজনীতি আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা বা যাই হোক না কেন, আমি চেষ্টা করবো আমার লড়াইটাই জারি রাখতে। আচ্ছা আচ্ছা, আমার 8 মাস দিয়ে আমি আমার 13 বছরটাকে আমি ঢাকতে পারবো না, সরি। আচ্ছা, তাহলে ফের আপনি রাজনীতিতে একদম প্রার্থী হওয়ার জন্য? অবশ্যই। বাকিটা জানি না, বাকিটা ভাগ্য বলবে, ঠিক আছে। এখনো কিন্তু কোনো খারাপ কাজ জীবনে করিনি যেটা আমার ক্রেডিবিলিটিটাকে নষ্ট করতে পারে, কেউ কখনো বলতে পারবে না। আপনাকে আজ তাক বাংলায় সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিঙ্কুদি। থ্যাংক ইউ সো মাচ।